সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছে রে। প্রিয় দর্শক, আজকের কেমন আছে রে আমরা স্টুডিওতে উপস্থিত করেছি একজন তরুণ মেডিসিন বিশেষজ্ঞকে, ডাক্তার শুভ্র সৈকত বিশ্বাস। ডাক্তার শুভ্র সৈকত বিশ্বাস তিনি কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ডাক্তার শুভ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর গুলজার। প্রিয় দর্শক, এই মুহূর্তে সারা দেশে টক অফ দ্য টাউন হচ্ছে সাপের কামড়, বিশেষত রাসেলস ভাইপার। সাপের কামড় আসলে খুব নতুন কিছু নয়। আমাদের যে ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের যে নাতিশীতোষ্ণ দেশ, ষড়ঋতুর দেশ, এই বাংলাদেশে, এই উপমহাদেশে সাপ আমাদের সাথে দীর্ঘদিন ধরে মানুষের সাথেই সহাবস্থান করে চলেছে। মানুষের সাথেই তার বসবাস, মানুষের সাথেই আমাদের সভ্যতার বিবর্তনের সাথে সাথে আমাদের সাথে এই আমাদের সাথে যে প্রাণীগুলো বেড়ে উঠেছে তাদের মধ্যে সাপও একটি অন্যতম। আমাদের প্রকৃতির বাস্তু সংস্থানে সাপের রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সাপ ছোট ছোট পোকামাকড়, ব্যাঙ ইত্যাদি খেয়ে থাকে এবং খেয়ে আমাদের ফসলের জন্য সে আসলে এক ধরনের উপকারী করে থাকে। কিন্তু সাপ বলতেই আমরা ভাবি একটি ভয়ঙ্কর প্রাণী যার কাজ হচ্ছে মানুষকে মেরে ফেলা, এবং সাপ নিয়ে আমাদের মিথের কোনো অভাব নেই। অনেক গল্প প্রচলিত আছে, আছে মনসামঙ্গল কাব্য, আছে সাপ নিয়ে অসংখ্য চলচ্চিত্র, সিনেমা, গল্প। সাপ, নাগরাজ, নাগরানী, নাগরাজ নাগরানীর মধ্যকার প্রেম, বিচ্ছেদ, প্রতিশোধ ইত্যাদি গল্প আমাদের সাহিত্য, উপন্যাস, চলচ্চিত্রের পাতায় পাতায় ভরে আছে। কিন্তু এর অনেকটাই হচ্ছে আসলে আমাদের কল্পনা। এখানে সত্য আছে অনেক কম। সেটি আমরা আজকে জানবো, কতটুকু সত্য, কতটুকু কল্পনা। সেই সাথে আমরা জানবো যে সাপ যদি কাউকে কামড়ায় তবে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কিভাবে তিনি সেই ক্ষতি থেকে বেঁচে ফিরবেন বা ভালো থাকবেন। সাপে কামড়ালে তার চিকিৎসা কি, এসব নিয়ে আমরা আজকে কথা বলবো ডাক্তার শুভ্র সৈকত বিশ্বাসের সাথে। ডাক্তার শুভ্র, প্রথমে জানতে চাই, বাংলাদেশে ইদানিং রাসেলস ভাইপারের নাম খুব শোনা যাচ্ছে। এই সাপটি কি আসলে আমাদের জন্য নতুন কিছু, নাকি আমাদের দেশে আসলেই এটা অনেক আগে থেকেই ছিল? বাংলাদেশে এখনো পর্যন্ত যত প্রজাতির সাপ আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এই সাপের সংখ্যা প্রায় 100 প্রজাতির সাপ বাংলাদেশে আছে। তাদের মধ্যে যে বিষধর সাপগুলো রয়েছে তার মধ্যে রাসেলস ভাইপার অনেক আগে থেকে আমাদের দেশে রয়েছে, এবং তার জীববৈচিত্র্যের যে অংশটা জুড়ে রাসেলস ভাইপারের বিচরণ সেটা আমাদের এই ভারতীয় উপমহাদেশই, মূলত ভারতের বিভিন্ন অঞ্চল, যেমন সিন্ধু, পাকিস্তানের ওইদিকে কিছু আছে, প্লাস এখন বাংলাদেশেও প্রায় সমস্ত জায়গায় দেখা যাচ্ছে রাসেলস ভাইপার বেশ ছড়িয়ে পড়েছে। কিন্তু এই সাপটি বর্তমান সময়ের জন্য নতুন নয়, এটি শুরু হয়েছে অনেক আগে থেকেই। কিন্তু বর্তমান সময়ে এর ছড়িয়ে পড়ার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই সাপটি হয়তো আমাদের জন্য নতুন করে একটা হুমকির কারণ হতে পারে। এজন্য এর আতঙ্কটা একটু বেশি বলে আমার ধারণা। আচ্ছা, এই রাসেলস ভাইপার ছাড়াও আমাদের এই বাংলাদেশে বিষধর সাপ আর কি কি আছে? বাংলাদেশের বিষধর সাপগুলোর মধ্যে যদি আমরা এটাকে ক্লাসিফাই করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে গোখরা জাতীয় সাপগুলো, যেগুলো ফনা তুলে থাকে সাধারণত। এই গোখরাগুলোর মধ্যে তিন ধরনের গোখরা আমাদের দেশে বেশি রকমের পাওয়া যায়, যেগুলো মূলত সিলেট ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং খুলনা ডিভিশনের কিছু কিছু জায়গায় বেশি করে পাওয়া যায়। তার মধ্যে রয়েছে পদ্ম গোখরা। সিনেমাতে কথা বললেন, সিনেমাতে যেগুলো দেখা যায় সবসময়, যে চশমার মতো দুটো ছাপ থাকে মাথার পিছনে, ফনার পেছনের দিকে, এটাকে স্পেকটাকেল কোবরা বলা হয়, যেটা মানে এই সাপটা অনেকখানি পাওয়া যায়। এছাড়া রয়েছে রাজ গোখরা, যেটাকে কিং কোবরা বলা হয়। এই গোখরা সাপগুলো রয়েছে। এছাড়াও রয়েছে নানা ধরনের কেউটে সাপ, যেগুলোকে আমরা ক্রেইট বলে থাকি। নানা ধরনের কেউটে আমাদের দেশে আছে, যেমন কাল কেউটে আছে, এটার রং সাধারণত কালো হয়, এটা নানা ধরনের সাইজ হয়। এদেরকে গ্রেটার ব্ল্যাক, লক্ষিন্দরকে ছবল দিয়েছিল কাল কেউটের ফনা। হ্যাঁ, কাল কেউটের কিন্তু ফনা হয় না। আচ্ছা, কেউটে সাপের কিন্তু ফনা নেই না, এটা একটা মিথ, এটা একটা মিথ। হ্যাঁ, তো কেউটে সাপের মধ্যে এরকম কাল কেউটে আছে, যেগুলোকে আমরা গ্রেটার ব্ল্যাক ক্রেইট বলি, লেসার ব্ল্যাক ক্রেইট বলি। কিছু ব্যান্ডেড ক্রেইট আছে, যেগুলোতে হলুদ এবং সাদা ছোপ ছোপগুলো পাওয়া যায়। অনেকটা দেখতে সুন্দর লাগে, ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, এই ধরনের কিছু কেউটে সাপ রয়েছে। এছাড়াও এই সাপগুলোর মধ্যে ভাইপার যেগুলো রয়েছে, যেটা রাসেলস ভাইপার, যে ভাইপারের অন্তর্ভুক্ত, এই ভাইপারের মধ্যে হচ্ছে গ্রিন পিট ভাইপার, আমরা সবুজ সাপ বলে থাকি, লাউডগা সাপ, হ্যাঁ, এটাকে সবুজ বোড়া বলে বাংলাতে। তো এই ধরনের সবুজ সাপ
প্রচলিত আছে, অনেক ক্ষেত্রে গাছে থাকে তারা, হ্যাঁ মাটিতেও থাকে, ঘাসের মধ্যেও থাকে, তবে গাছে তারা একদম গাছের সাথে মিশে থাকে, দেখা যায় না, মানে গাছও সবুজ সেও সবুজ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন ওই বাড়ি ঘরের সঙ্গে গাছালিগুলো লেগে থাকে তখন এই সাপগুলো কিন্তু ঘরের মধ্যে একটা শিফট হওয়ার সুযোগ পায়। হ্যাঁ তো এই ভাইপার, কেউটে সাপ এবং গোখরা সাপ এগুলো আমাদের ল্যান্ডে সাধারণত পাওয়া যায়। এর বাইরেও বাংলাদেশে বিষধর যতগুলো সাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রজাতি, 16টা প্রজাতি প্রায় পাওয়া যায়, যেগুলো সাধারণত সি স্নেক বলা হয়। সি স্নেক অর্থাৎ সামুদ্রিক সাপ, সি স্নেক। সি স্নেক, হ্যাঁ, এগুলা সাধারণত সমুদ্রে পাওয়া যায়। সামুদ্রিক নাম হলেও সাধারণত যদি কেউ মানে পানিতে থাকা অবস্থায় কোনো সাপের কামড়ে আক্রান্ত হন, এই সি স্নেকের চিন্তা আমাদের করতে হবে। সো আমরা প্রজাতি পাচ্ছি মূলত 4টা। একটা হচ্ছে গোখরা সাপ, কেউটে সাপ, ভাইপার্স এবং সি স্নেক। সি স্নেক। আচ্ছা, এবং এরাই হচ্ছে মূলত বিষধর প্রজাতি। আর বাকি যত প্রজাতি আছে, আপনি বলেছেন 100 প্রজাতির কথা, হ্যাঁ, তো বাকি যে প্রজাতিগুলো আছে প্রায় ধরেন 90 থেকে 96 প্রজাতি। না, এই যে প্রজাতিগুলোর কথা বললাম এগুলোর কিছু মানে সাব স্পেসিস আছে, এই সবকিছু মিলে প্রায় 30টা প্রজাতি কিন্তু বিষধর। আর বাকি প্রায় দেখা যাচ্ছে যে আপনার 70 প্রজাতি হচ্ছে এরা আসলে বিষ নেই। অর্থাৎ সাপ মানেই যে সে বিষধর এবং সাপ কামড়ালেই যে একটা মানুষ বিষক্রিয়ায় মারা যাবে, ব্যাপারটা সেরকম নয়। আমি একটু শেয়ার করতে চাই একটা পার্সোনাল ব্যাপার। সেটা হচ্ছে যে আমার যখন উপজেলায় পোস্টিং ছিল, খুব স্বল্পপ্রবণ একটা এলাকায় আমি ছিলাম, সাতক্ষীরার দিকে। তো সেখানে মানে মাঝে মধ্যে খুব ফ্রেন্ডলি স্নেকস দেখা যেত, তারা মাটির রাস্তায় চলে বেড়াচ্ছে, অনেক ক্ষেত্রে পাকা রাস্তায় চলে আসতো। এবং এই সাপগুলো যে বিষধর নয় এটা লোকাল লোকজন সবাই জানতো, এবং এরা কামড়ানোর চেষ্টাও করতো না। রাইট। সো এই ধরনের সাপগুলাই কিন্তু আমাদের আশেপাশে থাকে, যারা আমাদের ক্ষতি করবে না, আমাদের বন্ধুরাই কিন্তু আমাদের আশেপাশে থাকে। তো এই সাপগুলো কিন্তু আমাদের বন্ধু। এগুলো আমরা আলোচনায় আস্তে আস্তে আসবো যে সাপ কিভাবে আমাদের উপকার করছে। আচ্ছা, না আমরা এখন শুনে ফেলি সাপ কিভাবে আমাদের উপকার করছে। আচ্ছা, সাপ কিন্তু বাস্তু সংস্থান যে আমরা পড়েছি হাই স্কুল সময়ে, যে বাস্তু সংস্থান খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইকোসিস্টেম, এটা আমাদের সবাই জানতে হবে আসলে বিষয়টা। আমার মানুষ তার ফসল রক্ষার জন্য বা তার বেঁচে থাকার জন্য যে জীববৈচিত্র্য রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে সাপ। যেমন সাপের কারণে আমাদের ফসলের জন্য ক্ষতিকর সবচেয়ে যেটা ইঁদুর, এই ইঁদুর কিন্তু বেশিরভাগ সাপেরই সবচেয়ে প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। এবং ইঁদুরের গর্তে সাপ পাওয়া এটা কিন্তু কমন একটা ব্যাপার আমাদের গ্রাম অঞ্চলে যারা আছেন। তো এই ইঁদুর হচ্ছে সাপের একটা প্রধান খাদ্য। সুতরাং সাপ যেভাবে উপকার করছে সেটা হচ্ছে এই ইঁদুর দমন করে আমাদের উপকার করছে। আরও কিছু ছোট ছোট প্রাণী আছে যেগুলো ফসলের ক্ষতি করে থাকে, এগুলো কিন্তু সাপের খাদ্য। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কিছু কিছু নন ভেনোমাস স্নেক আছে যেগুলা যাদের বিষ নেই, কিন্তু এদের খাদ্য হিসেবে কিন্তু বিষধর সাপরা থাকে। সো সেক্ষেত্রে বিষধর সাপের থেকেও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সাপ রক্ষা করে। হ্যাঁ, সো এইটা একটা আমাদের উপকারী দিক সাপের দিক থেকে। মানে সুতরাং এই রাসেলস ভাইপারের আতঙ্কটা শুরু হওয়ার পরে আমরা শুনতে পাচ্ছি যে অনেক জায়গায় যে কোনো সাপকে মেরে ফেলা হচ্ছে। এটা কিন্তু আসলে আমাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে এবং প্রকৃতির যে একটি ভারসাম্য, যে বাস্তুতন্ত্র সংস্থান, তার জন্য একটি হুমকি। এবং আমাদের এই প্রকৃতি আসলে গড়ে উঠেছে, আমরা যদি মনে করি যে একজন পরম স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি এভাবে যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্যান্য প্রাণীদেরকেও সৃষ্টি করেছেন, নিশ্চয়ই একটি পারপাস বা একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেনি। আর যদি আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে এই প্রাণীগুলো নিজে নিজে গড়ে উঠেছে, বা আমরা যদি বিবর্তনবাদ দিয়েও জিনিসটা ব্যাখ্যা করি, তাহলে একটা জিনিস হচ্ছে যে প্রকৃতিতে সেই প্রাণীগুলোই টিকে আছে যারা পরস্পরের জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে এই যে আমাদের প্রকৃতির যে বাস্তু সংস্থান, এখানে কিন্তু প্রত্যেকটি প্রাণী মানে প্রত্যেকটি প্রাণী কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং অপ্রয়োজনে বা অকারণে আমরা যেন কোনো প্রাণীর জন্য হুমকির কারণ হয়ে না দাঁড়াই আর কি, এবং কোনো কারণ ছাড়া যেন কোনো প্রাণীকে আমরা মারার জন্য উদ্যত না হই। কিন্তু মানুষ সাপকে মারতে চায়, কারণ তার ধারণা হচ্ছে যে সাপ মানুষকে মেরে ফেলে, অথবা সে যে সাপটিকে দেখলো এই সাপটি কোনো এক সময় তাকে খুঁজে খুঁজে মেরে ফেলে। হ্যাঁ, এটা আসলে ওই যে সিনেমা গল্পের যে কথাটা বললেন, সেই সিনেমা গল্পের থেকে আসছে। মিথ শব্দটার মধ্যে কিন্তু মিথ্যা শব্দটা আছে। আমরা মিথ হিসেবে, গল্প হিসেবে যেগুলো শুনি তার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগুলো মানুষের আসলে মানে সৃজনশীল কল্পনার একটি অংশ। কারণ একটা সাপের সেই পরিমাণ ব্রেন ডেভেলপমেন্ট হয় নাই যে সে একটা মানুষকে মনে করে পরবর্তীতে তাকে প্রতিশোধ নেবে। মানে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার মতো যথেষ্ট বুদ্ধিমত্তা সাপের নেই আর কি, যেটা মানুষের আছে। আচ্ছা,
তো তার মানে হচ্ছে যে এটা মানে কোনো একটা জায়গায় আমি একটা সাপকে দেখলাম বা কোনোভাবে সাপের পিঠে পাড়া পড়লো বা কোনোভাবে একটা সাপের সাথে আমার দেখা হলো, কিন্তু এই সাপ পরবর্তীতে খুঁজে খুঁজে আমাকে মেরে ফেলবে এরকম কোনো ব্যাপার নেই। আরও কিছু মিথ কিন্তু সাপ নিয়ে প্রচলিত আছে, যেমন সাপ দুধ কলা খায়, সাপ গোয়াল ঘরে এসে গরুর মাঠে মুখ লাগিয়ে সে দুধ চুষে নেয়। তো এই সাপ কি আসলেই দুধ খায়? সাপের আসলে প্রথমত হচ্ছে যে সাপের দুধ খাওয়ার জন্য যে সাকিং রিফ্লেক্সটা দরকার মানুষের মুখে, সেই জিনিসটার মতো মাসেলই তার মুখে ডেভেলপ হয় নাই। যদি আমরা ইভলিউশনের কথা চিন্তা করি, এটা তৈরি হয়নি। সো সাপের পক্ষে কখনো দুধ খাওয়াই আসলে সম্ভব না, এবং তার জিহ্বার যে আকৃতি আমরা দেখে থাকি, এটা দিয়ে দুধ খাওয়া আসলে সম্ভব না। আর সাপের জন্য আসলে দুধ প্রয়োজনীয় খাদ্য নয়। দুধ পরিপাক করার জন্য যে এনজাইম শরীরের প্রয়োজন, সেটা সাপের নেই। এবং প্রকৃতিতে আসলে এমন কোনো কিছুই তৈরি হয় নাই যে যেটা পরিপাক করতে পারবে না বা যেটা হ্যান্ডেল করতে পারবে না, সেই জিনিসটা তার খাদ্য হিসেবে তৈরি করা হয়নি। সাপের খাদ্য কখনোই এরকম দুধ না বা কলা তো নয়। কলা তো নয়, রাইট। আচ্ছা, তো তার মানে এটিও একটি মিথ। এবং দুধরাজ সাপ বলে এক ধরনের, হয়তো সেই সাপটার রংটা সাদা, এটা হতে পারে। এই জন্য পদ্ম গোখরার সাথে তো পদ্মের কোনো সম্পর্ক নেই, পদ্ম গোখরার সাথে পদ্মের সম্পর্ক নেই। কিন্তু আবার আমরা এটা মনে করি পদ্ম ফুলের মাথায় ভ্রমর এবং সাপ খেলা করে, এটাও কিন্তু আমাদের মিথোলজিতে আছে। মিথোলজিতে না, এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় আছে। না, সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু কবিতাটা নিয়েছে কিন্তু মিথ থেকে। আচ্ছা আচ্ছা, এটা মিথোলজি থেকে, এবং সেখানে সাপ এবং এবং রবীন্দ্রনাথের কবিতাতেও কিন্তু আছে, ভ্রমর সেতা হয় বিবাকী নিভৃত নীল পদ্ম লাগে। সেখানে ভ্রমর, সাপ এবং ভ্রমর খেলা করে, এটা একটা মিথ আছে। তো সেটি সম্ভবত আমি এখন মনে করতে পারছি না, মহাভারত বা কোনো একটার ইয়ের মধ্যে এটি একটা বর্ণনা আছে আর কি। যাই হোক, তো আমাদের মিথগুলো তো আসলে আমাদের কল্পনা থেকেই আসে, এবং মানুষের কল্পনায় সাপ একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। তার মানে হচ্ছে যে মানুষ সৃষ্টির অনেক আগে থেকে সে কিন্তু আসলে সাপকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, এবং সাপের সাথে সাথেই তার বসবাস। সে কারণেই কিন্তু আসলে এই মিথগুলো গড়ে ওঠে। এই জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় আমাদের আরও অন্যান্য প্রাণী আছে, গরু, তারপরে হচ্ছে সিংহ, বাঘ, এই প্রাণীগুলোকেও কিন্তু আমরা আমাদের বিভিন্ন মিথোলজিক্যাল গল্পের মধ্যে নিয়ে এসেছি। সুন্দরবনে যারা থাকে তাদের কিন্তু বাঘ কিন্তু একটা দেবতা তাদের কাছে, এবং বাঘকে নিয়ে তাদের অনেক ধরনের ফ্যান্টাসি আছে। যাই হোক, হ্যাঁ, বাঘ মামা তো সে আছেই। এছাড়াও আরও ইয়ে আছে, সেখানে ওই যে গাজীগালু চম্পাবতীর যে গল্প, সেখানেও কিন্তু বাঘের নানান রকম ব্যাপার আছে। যাই হোক, আমাদের সাপের একটি খুব গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ ইস্যু আছে। আমরা বাংলাদেশে প্রতি বছর আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রায় 8 থেকে 9 লক্ষ মানুষ সাপে কামড় খায়, মানে সাপ কামড়ায়। এর মধ্যে আবার মারা যায় হচ্ছে 6,000-এর মতো, বোধহয় 1%। তার মানে যত মানুষকে সাপ কামড়ায় তার মাত্র 1% মানুষ বিষক্রিয়ায় মারা যায়। সাপের বিষ আসলে কিভাবে মানুষকে মানে মৃত্যুর দিকে নিয়ে যায়? আচ্ছা, বিষধর সাপ যখন মানুষকে কামড়ায়, এই বিষক্রিয়ার কতগুলো নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আমরা যখন চিকিৎসা করি তখন এটাকে আমরা সিন্ড্রোমিক অ্যাপ্রোচ বলি। তো এই প্রক্রিয়াগুলো হচ্ছে, একটা হচ্ছে স্নায়ুকে আক্রমণ করতে পারে। যেমন আমরা অনেক সময় দেখি যে সাপে কাটা রোগীর চোখের পাতা পড়ে আসে, সে অজ্ঞান মতো হয়ে যায়, বা ঘাড় সোজা করে রাখতে পারে না, অনেক ক্ষেত্রে গিলতে কষ্ট হয়, কিংবা কথাবার্তা নাকে চলে যায়, খেতে গেলে নাকে উঠে যাচ্ছে, বা ঢোক গিলতে কষ্ট হচ্ছে। এই ধরনের কিছু নিউরোটক্সিসিটি বলা হয়। তো নার্ভকে, অর্থাৎ স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে আমাদের মৃত্যুর দিকে সাপ ঠেলে দিতে পারে। এটার সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে যে এই নিউরোমাসকুলার যে প্যারালাইসিসটা হয়, অর্থাৎ মানে স্নায়ুর কারণে যে মাসেল দুর্বলতাগুলো হয়, এটা যখন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যে মাসেলগুলো রয়েছে, যেমন ডায়াফ্রাম, এটাকে যখন আক্রমণ করে তখন হঠাৎ করে আমরা শ্বাস নিতে পারি না। তো সেক্ষেত্রে হঠাৎ করে একটা মৃত্যু কিন্তু চলে আসতে পারে। তো সাধারণত দেখা যায় কোবরা জাতীয় যে সাপগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে। এছাড়া কিছু আছে যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া আছে আমাদের, সেই প্রক্রিয়াটিকে ক্ষতিগ্রস্ত করে থাকে। আমাদের যে রাসেলস ভাইপারের কথা বললাম, বা অন্যান্য ভাইপার গোত্রীয় যে সাপগুলো রয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাই যে রক্তপাত হতে থাকে। তো নাক থেকে মুখ থেকে, হ্যাঁ, মুখ থেকে নাক থেকে যে রক্তপাত হয়, অথবা দাঁতের গোড়া দিয়ে আসতে পারে, পায়খানার রাস্তায় আসতে পারে, প্রস্রাবের সঙ্গে আসতে পারে। তো এই ধরনের কন্টিনিউয়াস রক্তপাতের মাধ্যমে, অথবা যে ডিআইসির কথা বললেন আপনি, যে বিভিন্ন জায়গায় রক্ত চলাচল বন্ধ করে দিয়ে এটা আমাদের ভাইটাল অর্গানগুলোকে যদি নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের মৃত্যু ত্বরান্বিত হতে পারে।
কিছু সাপ আছে যেগুলো আমাদের মাসেল ব্রেকডাউন করে, আমাদের যে শরীরের সমস্ত শরীরে যে মাংসগুলো রয়েছে, যেখানে কামড়াচ্ছে সেখানে তো বটেই, যেখানে কামড়াচ্ছে না সেখানেও সেই বিষ পৌঁছে গিয়ে ওই মাসেলগুলোকে নষ্ট করতে পারে, যেগুলোকে আমরা বলি র্যাবডোমায়োলাইসিস, অর্থাৎ মাসেল ফাইবার নষ্ট হওয়া। তো এই মাসেল ফাইবার নষ্ট হলে মানুষের মৃত্যু হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই মাসেল ফাইবার নষ্ট হলে যেটা হয় সেটা হচ্ছে কিডনির উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আচ্ছা, যে ওই মাসেলের ব্রেকডাউন প্রোডাক্টটা কিডনির ফিল্টারিং ক্যাপাসিটিটা নষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, শরীরে বিষাক্ত জিনিস জমে যেতে পারে, সেখান থেকে মানুষের মৃত্যু হতে পারে। কিছু কিছু সাপের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে আমাদের ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, অথবা কিছু কিছু সাপের এফেক্ট হার্টের উপরও আছে, কার্ডিওটক্সিসিটি আমরা বলি। সো এইসব ঘটনাগুলোর কারণে মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সাপের কামড়ের সঙ্গে অনেক সময় দেখা যায় যে লোকালি টিটানাস আমাদের শরীরে ঢুকে যেতে পারে, সেখান থেকে মৃত্যু হতে পারে। যেখানে কামড়ানো হলো, যে লোকাল ইনভেনোমেশন বলি আমরা, যেখানে ক্ষত বা ব্লিস্টার অর্থাৎ ফোসকা তৈরি হয়, সেখান থেকে ইনফেকশন ছড়িয়ে গিয়ে আমাদের মৃত্যু হতে পারে। তো মোটা দাগে যদি আমরা বলি তাহলে 3 প্রক্রিয়ায় আমাদের মৃত্যু ত্বরান্বিত করতে পারে সাপের বিষ। একটা হচ্ছে স্নায়ুকে নষ্ট করে, একটা হচ্ছে মাসেল অর্থাৎ কিডনিকে সাথে নষ্ট করে, আর একটা হচ্ছে রক্তপাতের প্রক্রিয়াটাকে, এটা রক্ত বন্ধ হওয়ার প্রক্রিয়াটাকে বন্ধ করে দিয়ে রক্তপাতকে ত্বরান্বিত করে এটা আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার শুভ্র সৈকত। আমরা একটা ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো নেক্সাস টেলিভিশনের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম সাপে কাটা রোগের চিকিৎসা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সাথে একজন তরুণ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শুভ্র সৈকত বিশ্বাস। তিনি কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার সৈকত, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সাপ কেন কামড়ায় মানুষকে, বা কীভাবে মানুষের মৃত্যু হয়। সাপ আসলে সাপ কেন কামড়ে, এই কথাটা আসলে আমাদের ভাবে বলা হয়নি। আমরা একটু জানতে চাই, কারণ মানুষ তো সাপের খাদ্য নয়, বা মানুষের রক্ত খেয়েও সে বেঁচে থাকে, ব্যাপারটা এরকম না। কিন্তু সে মানুষকে কেন কামড়ায়? আসলে সাপ কিন্তু মানুষকে কামড়াতে চায় না। আচ্ছা, কোনো কারণে যদি তার স্বাভাবিক অবস্থা কোনো মানুষের দ্বারা ডিস্টার্বড হয়, তো সেক্ষেত্রে তখন সে আত্মরক্ষার জন্য সাধারণত মানুষকে কামড়ে থাকে। সাপ একটা শান্তিপ্রিয় প্রাণী বলা যায়। সাপ শান্তিপ্রিয় প্রাণী, ডেফিনেটলি সাপ অবশ্যই শান্তিপ্রিয় প্রাণী। রাসেলস ভাইপার সম্পর্কে আমরা প্রথমে কথা বলছিলাম। রাসেলস ভাইপার সম্পর্কে একটা মিথ আছে, মিথের কথা একটু বলে নেই এবার। সেটা হচ্ছে রাসেলস ভাইপার নাকি মানুষকে নিজে থেকে এসে উড়ে এসে কামড় দেয়। এই কথাটিও আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। রাসেলস ভাইপারের একটু অন্য সাপগুলোর থেকে একটু ধৈর্য শক্তি কম। সাধারণত অন্যান্য ভাইপার বা কোবরা জাতীয় যে সাপগুলো রয়েছে, কোবরা তো মানুষের কাছেই আসতে চায় না, এরা সাধারণত দিনের বেলা একেবারেই কামড়ায় না। আপনি বিরক্ত করলেও চেষ্টা করবেন। সাপ কিন্তু মানুষকে খুব ভয় পায়, অ্যাভয়েড করে মানুষকে। হ্যাঁ, মানুষ তো আসলে বেসিক্যালি ভয়ঙ্কর প্রাণী। তো কোবরা তো মানুষের আশেপাশে কখনো আসতেই চায় না। ক্রেট জাতীয় যেগুলো আছে, এরা দিনের বেলা আপনি যদি বিরক্ত করেন তাও ওরা চেষ্টা করবে এসকেপ করার জন্য। কিন্তু রাত্রেবেলায় আপনার বিরক্তির মাত্রাটা যদি বেশি হয়ে যায়, বা আপনি যদি সরাসরি আঘাত করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রেট জাতীয় যারা রয়েছে, বা ভাইপার গোত্রের যেগুলো, রাসেলস ভাইপার, গ্রিন পিট ভাইপার, এই ধরনের যে সাপগুলো রয়েছে, এরা মানুষ দ্বারা যখন বিরক্ত হয় তখন এরা আত্মরক্ষার জন্য এরা কামড় দেয়। এবং রাসেলস ভাইপারের ক্ষেত্রে মিথটা তৈরির কারণটা হচ্ছে যে রাসেলস ভাইপার যখন কামড় দেয়, সে খুব তীব্রভাবে কামড় দেওয়ার চেষ্টা করে, এবং সে তার শরীরটাকে ছুড়ে দিয়ে খামচে কামড়ে ধরার চেষ্টা করে। অন্যান্য সাপ যেমন কামড় দিয়ে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করে, রাসেলস ভাইপার কিন্তু কামড়ে ধরে রাখে। তো এই কারণে রাসেলস ভাইপার সম্পর্কে এই মিথটা তৈরি হয়েছে, যেটা উড়ে এসে কামড়ায় এবং কামড়ে ধরে রাখে। এটা অবশ্য ঠিক, কিন্তু উড়ে এসে কামড়ায় এই ব্যাপারটা ঠিক না। এবং সাপ যদি কখনো নিজেকে থ্রেটেন্ড ফিল না করে, যদি মনে না করে যে তার জন্য মানুষ হুমকি, তাহলে সে কখনো মানুষকে কামড়ায় না। এবং যাতে না কামড়ার, মানে যাতে সে ক্ষতিগ্রস্ত না হয়, এটার জন্য সে কিন্তু হিসির শব্দ করে। এবং রাসেলস ভাইপারের ক্ষেত্রে এই হিসির শব্দের পরিমাণ বেশ বেশি। আচ্ছা, সাপের কিন্তু কিছু রেস্টিং স্টেট আছে, যেমন রাসেলস ভাইপার কিন্তু এস শেপড হয়ে থাকতে চায়। ওই অবস্থায় সে চায় মানুষ তাকে আক্রমণ না করুক। কোবরা কয়েল শেপড হয়ে থাকে, এই অবস্থা তাকে আক্রমণ না করলে সে কখনো আপনাকে কামড়াবে না। এটা তার রেস্টিং স্টেট। প্লাস তার যে শীতনিদ্রার সময়টা আছে, সেই সময় তাকে বিরক্ত করলেও সে চেষ্টা করবে আপনাকে না কামড়ানোর। সো আপনি যদি তাকে ডিস্টার্ব না করেন, সাপ আপনাকে কামড়াবে না। আচ্ছা, সাধারণত দেখা যায় কি, ওই যে আমাদের দেশে যখন মুরগির ঘরে মুরগির বাচ্চাকে সন্ধ্যাবেলা রাখতে যায়, রাত্রেবেলা রাখতে যায়, বা সকালবেলা মুরগিকে মানে ঘর থেকে বের করতে চেষ্টা করে, ওই সময়টাই কিন্তু গ্রামের গৃহবধূরা সাপের কামড়ের শিকার হয়। এটা সম্ভবত যে ওরা ওইখানে থাকে এবং এই যে হাতটা দেয় তখন ওদের গায়ের উপর পড়ে, এবং তারা মনে করে যে তাকে থ্রেটেন্ড আর কি। মানে আসলে
সাপ মানুষের বাসার কাছে সাধারণত আসতেই চায় না, কিন্তু ওই যে রাসেলস ভাইপার এবং ভাইপার গোত্রের যে সাপগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে কিছু কিছু কেউটে সাপও আছে, এগুলা মানে খাদ্যের সন্ধানে মানুষের বাসার আশেপাশে আসে। যেমন ছোট মুরগি বা অন্য কোনো ছোট প্রাণী যদি থাকে, তো বা অনেক ক্ষেত্রে ফসল, এরা কিন্তু ফসলের মধ্যে এরা, ওখানে ইঁদুর থাকে, হ্যাঁ ইঁদুর থাকে, ফসলের মধ্যে ওরা থাকতে পছন্দ করে, প্লাস ইঁদুর থাকে। এইসব ক্ষেত্রে এরা মানুষের কাছাকাছি যখন চলে আসে, এখন যখন দুটা প্রাণী প্রজাতি কাছাকাছি আসছে, কিছু কনফ্রন্টেশন তো হবেই মানুষের সঙ্গে, তাদের ওইটাই হয়। ধরেন আপনি চলার পথে একটা সাপকে অনিচ্ছাকৃত পাড়া দিলেন, কিন্তু সে তো এটাকে থ্রেটেন ফিল করে আমাকে মারতেই আসছে, সেজন্য সাপকে বেসিক্যালি স্পর্শ করলেই সে থ্রেটেন ফিল করে। আচ্ছা, সো আপনি যদি তাকে যেতে দেন, সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আমাদের কৃষকদেরকে জমিতে যেতে হবে, আমাদের গ্রামের গৃহবধূদেরকে মুরগির ঘরে গোয়াল ঘরে যেতে হবে। যেসব জায়গায় সাপ থাকার সম্ভাবনা রয়েছে সেখানে সরাসরি গিয়ে হাত না দেওয়ার একটা অভ্যাস আমরা করতে পারি, যে একটু শব্দ করা যেতে পারে। সাপ কিন্তু শব্দে, মানুষের শব্দ পেলে ওরা কিন্তু নিরাপদ দূরত্বে চলে যায়। সুতরাং আমি ওইখানে আমার যে উপস্থিতিটা আছে, এটার জন্য আমি তো কিছুক্ষণ সময় দিতে পারি। আমাদের যারা কৃষক ভাইয়েরা মাঠে ঘাটে কাজ করেন, আমাদের মূলত সমাজে যারা মানে গ্রামের দিকে থাকেন বা যারা একটু নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরির মানুষ, তারাই কিন্তু সাধারণত সাপে আক্রান্ত হয়ে থাকেন। এদের জন্য বিশেষ সতর্কতা আসলে জরুরি। যেমন মাঠে কাজ করতে যাওয়ার সময় খুব কঠিন ব্যাপারগুলো, কেননা গামবুট জাতীয় জিনিস পরে আমরা যদি ফসলের মাঠে যাই, মানে এটা তো মানুষ শুনলেই সেভাবে এটা কি অবাক কথা, বই খাতায় বা আমাদের গাইডলাইনগুলোতে এই ধরনের পরামর্শগুলো রয়েছে, কিন্তু আসলে তো পৃথিবীর অনেক দেশেই কিন্তু কৃষকরা গামবুট পড়ে যাচ্ছে, এবং এটা এমন কিছু না, আসলে খুব বেশি টাকার জিনিস না, এটা জাস্ট অভ্যাসের বিষয়, পড়তে পারেন। আর আমাদের যে একটা প্রচলিত বিলিফ আছে আরেকটা মিথ, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসে না। এটা আসলে সত্য নয়। কার্বলিক অ্যাসিড শুধু রাসেল ভাই পান না, কোনো সাপই আসলে প্রতিহত হয় না, বরং এটা মানুষ প্রতিহত হতে পারে, খুব তীব্র বাজে একটা গন্ধ। অনেকে ঘরের মধ্যে কার্বলিক অ্যাসিড রাখতে গিয়ে সেই কার্বলিক অ্যাসিড থেকে তার নিজের ক্ষতি হয়েছে, এমন ঘটনাও আছে। অ্যাসিড পড়ে গিয়ে তার স্কিন পুড়ে গেছে বা হয়ে গেছে, এমন ঘটনা আছে। আসলে যে কথাটা আমরা কথা বলছিলাম যে, আচ্ছা, এই মিথটা কিভাবে চালু হলো যে কার্বলিক অ্যাসিড থাকলে সাপ আসে না? এটা আসলে আমার ভালোভাবে জানা নেই, মানে কিভাবে জানি এটা হয়ে গেল আর কি মানুষের মধ্যে, অনেকদিন আগে থেকে মানুষের মধ্যে এই বিলিফটা আছে আর কি। মানে অনেক সময় দেখা যায় না যে একটা মানে দুর্গন্ধযুক্ত জিনিস, আমরা যেমন সাপের কয়েলের ব্যবস্থা, সাপের না, মশার কয়েলের ব্যবস্থা করি, মশার কথা বলছিলাম আমরা, যদিও সেরকম মশা যেমন কয়েলের গন্ধে আসে না, তেমন সাপও একটা কোনো কিছুর গন্ধে আসবে না, এরকম একটা বিলিফ থেকে হয়তো আমরা এরকম এক সময় শুরু করেছিলাম, কিন্তু এটা সত্য নয়। এটা একটা মিথ। মানে মিথগুলো আসলে কিভাবে তৈরি হলো এটা তো জানা যায় না, অনেক কিছু জানা যায় না, এটাই। আচ্ছা, তার মানে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমাদের দেশে অনেক মানুষ, এমনকি অনেক শিক্ষিত মানুষজন এটা বিশ্বাস করে যে কার্বলিক অ্যাসিড থাকলে ঘরে সাপ আসবে না, এবং এই কার্বলিক অ্যাসিড রাখতে গিয়ে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, অনেক বাচ্চা ভুল করে খেয়ে ফেলেছে, এমন ঘটনা আছে। আমাদের আমি অনেকে দেখেছি যে তাদের ঘরে কার্বলিক অ্যাসিড কোনো অসাবধানতা বশত গায়ের উপর পড়ে গিয়েছে, তার চামড়া পড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, তাহলে সাপ আসলে আমাদের আশেপাশে কোন সময়টায় বেশি আসে, বা তাদের কোনো প্রজনন ঋতু, এরকম কোনো কিছু বিশেষ কোনো বিষয় আছে কিনা? সাধারণত শীতকালের দিকে তো সাপ শীতকালেই থাকে, ওই সময় তারা মানুষের আশেপাশে চেষ্টাও করে না, তারা আসলে মানুষের আশেপাশে কখনই আসতে চায় না। তবে প্রজনন ঋতুতে যেটা হয় যে তাকে একটু বাইরে আসতে হয়, তাকে একটু পানির স্পর্শে যেতে হয়, অধিক খাদ্যের সন্ধান করতে হয়, এইসব কারণে অনেক সময় তারা মানুষের কাছাকাছি চলে আসে। সাধারণত এই বর্ষাকাল, মে মাসের পর থেকে পরবর্তী 3 মাস, শুধু রাসেল ভাইপার নয়, অন্যান্য যে সাপের গোত্রগুলো রয়েছে এদের সবারই প্রজননের ঋতুটা হচ্ছে এই মে মাস থেকে পরবর্তী 3-4 মাস পর্যন্ত। সো এই সময়টাতে কনফ্রন্টেশনটা বেশি হয়, কারণ বেশিরভাগ সাপই কিন্তু ডিম পাড়ে, এবং প্রত্যেকটা প্রজাতি তার অফস্প্রিংদের প্রোটেকশন নিয়ে খুব চিন্তিত থাকে, এই জন্য তারা খুব অল্পতেই এই সময় থ্রেটেন্ড ফিল করে। দ্যাটস ওয়াই মানুষের বাসা তো আসলে খুব একটা সেফ প্লেস, ওরা চায় তাদের ডিমগুলো বা বাচ্চাগুলো সেফ সাইডে থাকুক, এই কারণে মানুষের কাছাকাছি তারা এই প্রজনন ঋতু অনেকখানি চলে আসে। তো এই সময় মানুষের সঙ্গে তাদের একটা দেখা হয়ে যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, তার মানে মে মাস থেকে পরবর্তী 3 মাসে আমরা যেতে পারি, বর্ষাকালটাই আসলে, মানে এখন আমরা যে সময়টা পার করছি। এবং সাপের কামড়ে তো মানুষ মারা যায় আসলে, এবং সেটার সংখ্যা যত কমই হোক বা যাই হোক, যত নগণ্যই হোক না কেন, একেবারে নগণ্যও না, প্রতি বছর 6-7 হাজার মানুষ মারা যাচ্ছে সাপের কামড়ে, সেটাকে তো আসলে একেবারে উড়িয়েও দেওয়া যায় না। এটা ঠিক যে পরিমাণ মানুষকে সাপ কামড় দেয় তার 1%-এরও কম মানুষ মারা যাচ্ছে, এটা যেমন সত্য, আবার সেটাও সত্য যে সেই সংখ্যাটাও 6-7 হাজার, সারা বছরে 6-7 হাজার মানুষ সাপের কামড়ে মারা যাবে, এটিও আসলে আমাদের জন্য কাম্য নয়।
যেখানে সাপের কামড়ের চিকিৎসা আছে বলে আমরা মনে করি। কি চিকিৎসা আছে সাপের কামড়ের জন্য? আচ্ছা, সাপের কামড়ের জন্য চিকিৎসা যেটা আমাদের সার্টিফাইড চিকিৎসা, যেটা রিকগনাইজড ট্রিটমেন্ট, একটাই চিকিৎসা, সেটা হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম। মানে সমস্ত সাপের জন্য যে আমরা একসাথে কাভার করে একটা অ্যান্টিভেনম তৈরি করা হয়েছে, পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বলা হয়। এটা হচ্ছে একমাত্র স্বীকৃত চিকিৎসা। এই ছাড়া বাকি যেগুলো করা হয়, যেমন ওঝার কাছে মানুষ যায়, কিংবা কিছু লোকাল থেরাপি রয়েছে, কিছু ট্রেডিশনাল মেডিসিন আছে, এগুলা কোনোটাই আসলে প্লাসিবো, অর্থাৎ মানে ওই যে যাদের বিষ নেই, হ্যাঁ, সেই কামড়গুলো থেকে তো এমনি ভালো হয়ে যায়, হ্যাঁ, সেটাই হয়তো হয়। আমাদের কাছে যে ডাটা রয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে যে সাপের কামড়ের রোগীগুলো এসেছে, তার মধ্যে 78 থেকে 85% পর্যন্ত এগুলো নির্বিষ সাপ তাদেরকে কামড়েছে। সুতরাং এইগুলা ওঝার কাছে গেলেও ভালো হবে, ঘরে শুয়ে থাকলেও ভালো হবে। তো এখানে দেওয়া হোক, এটার কোনো কৃতিত্ব নেই। কিন্তু যে 20% আসছে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রেই প্রিভেন্টেবল। আমরা বলে থাকি যে পলিভ্যালেন্ট যে অ্যান্টিভেনমটা আছে, এটা বেশিরভাগ সাপের ক্ষেত্রে এটা কার্যকর। একটা মিথ ইদানিং চালু হয়েছে, সেটা রাসেল ভাইপারের উপর এই অ্যান্টিভেনমটা কাজ করে না। এটা আসলে একটা মন গড়া কথা। এটা কে কিভাবে কোথায় কখন ছড়িয়েছে আমি জানি না। তবে রাসেলস ভাইপারের উপর কাজ করে, কোবরার উপর কাজ করে, ক্রেটের উপর কাজ করে। কিন্তু দুইটা সাপ রয়েছে যার উপর অ্যান্টিভেনমের এফেক্টটা অনেকখানি কম, মানে কাজ করে না একেবারে বলা যাচ্ছে না, কিন্তু সাধারণত কাজ করে না। এটা হচ্ছে গ্রিন পিট ভাইপার, মানে ভাইপারের আরেকটি গোত্রের সাপ, আর হচ্ছে সি স্নেক, সামুদ্রিক সাপ। এইখানে সাধারণত পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমগুলো কাজ করে না। তবে বর্তমানে গবেষণা চলছে যে এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমকে আরও এক্সটেন্ড করা যায় কিনা, আচ্ছা, এটা নিয়ে, যে যাতে আমাদের আরও বেশি রকমের প্রজাতি আমরা কভার করতে পারি। আচ্ছা, এটার জন্য। আচ্ছা, এই যে অ্যান্টিভেনমগুলো, এগুলো কি আমাদের দেশে অ্যাভেলেবেল? অ্যান্টিভেনমগুলো সরকারি বেসরকারি সবভাবেই পাওয়া যায়। আমাদের সরকারি হাসপাতালগুলোতে, মেডিকেল কলেজগুলোতে তো অবশ্যই, জেলা হাসপাতালে, এমনকি যেগুলা সর্পদংশন প্রবণ এলাকা রয়েছে তার উপজেলাগুলোতে পর্যন্ত এই অ্যান্টিভেনমের সরকারি সাপ্লাই রয়েছে। এবং অ্যান্টিভেনমের ব্যাপারে মানুষের এখনও কিছু নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে। অনেকে মনে করেন যে এটা দিলে রিয়াকশন হতে পারে, অনেকে মনে করেন যে আমার হয়তো বিষাক্ত সাপে কামড়ায়নি, কিন্তু আমি অ্যান্টিভেনম দিলে হয়তো মারা যাবো, কারণ এটা সাপের বিষ থেকে তৈরি হচ্ছে। এই ধরনের বিলিফের কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে, আমার ঢাকা মেডিকেলে কিছুদিন আগে ঘটনা ঘটেছে যে রুগী অ্যান্টিভেনম নিতে রাজি হচ্ছে না, কারণ তার ধারণা এটাও একটা বিষ। সো এই কারণে অনেক সময় দেখা যায় অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও আমরা রোগীর সফলভাবে চিকিৎসা করতে পারছি না। আচ্ছা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে তারা একবার ওঝার কাছ থেকে ঘুরে আসছে, বা অনেকে বাসায় চিকিৎসা করার চেষ্টা করছে, এইগুলোর কারণে দেরি হচ্ছে। যত দেরি আপনি করবেন তত সাপের বিষ আপনার শরীরে ছড়িয়ে যেতে থাকবে। তো তখন অ্যান্টিভেনমের কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে। অ্যান্টিভেনম হচ্ছে সাপের বিষের মূল চিকিৎসা, কিন্তু অ্যান্টিভেনমের সঙ্গে আমাদের আরও কিছু চিকিৎসাও রয়েছে। যেমন আমরা বলেছিলাম যে রক্ত জমাট বাঁধে না, এক্ষেত্রে সাপের বিষের সঙ্গে আমাদের আরও কিছু চিকিৎসা দিতে হবে। যেমন কিছু ব্লাড প্রোডাক্ট আমরা দিতে পারি, অনেক ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, সাদা রক্তের সাদা অংশটা আমরা রোগীকে দিতে পারি। অনেক ক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টরস, যেগুলো দিয়ে আমাদের রক্ত জমাট বাঁধে, ফ্যাক্টরসগুলো দিতে পারি। অনেক ক্ষেত্রে প্লেটলেট দেওয়া হয়। এ ধরনের কিছু থেরাপি রয়েছে। যদি আমাদের বিষধর সাপের কামড়ে যদি আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, সেক্ষেত্রে রেসপিরেটরি সাপোর্টের জন্য আমাদের ভেন্টিলেশন করার প্রয়োজন পড়তে পারে। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটা রয়েছে এটা আমরা করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন প্রপার হাইড্রেশন যেটাকে বলে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে স্যালাইন আমরা শরীরে দিতে পারি। প্রস্রাবের সঙ্গে এই শরীরের বিষাক্ত জিনিসগুলো যেগুলো কিডনি বিকলের কারণে জমছে, এটাকে বের করার জন্য আমরা ফ্রুসামের জাতীয় ইনজেকশন দিই অনেক ক্ষেত্রে। যখন এগুলোতেও কাজ হয় না তখন ডায়ালিসিসের ব্যবস্থা রয়েছে, টেম্পোরারি একটা ডায়ালিসিস হয়তো ডায়ালিসিস দেওয়ার পরে ভালো হয়ে যেতে পারে। তো এই ধরনের সাপোর্টিভ চিকিৎসা প্লাস অ্যান্টিভেনম, এটাই আমাদের চিকিৎসা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু নিউরোমাস্কুলার এক্সাইটেটরি ওষুধ আমরা দিয়ে থাকি, অ্যাট্রোপিন, নিউস্টিগমিন, এই ধরনের কিছু ওষুধ আমরা মাঝে মাঝে ঘন্টায় ঘন্টায় দিয়ে থাকি নিউরোটক্সিসিটির পেশেন্টদের ক্ষেত্রে। এগুলোও স্বীকৃত চিকিৎসা। আচ্ছা, তার মানে হচ্ছে যে আসলে অনেক ধরনের চিকিৎসা আছে এবং এটি আমাদের মেডিকেল সায়েন্সের একটি টপিক। এটা আসলে ওঝাদের কাজ নয়, বা এখানে কোনো অলৌকিক ব্যাপার স্যাপার নাই, বিশেষ ধরনের কোনো লোকাল ট্রিটমেন্ট বা দেশজ চিকিৎসা
এই যে বিষয়গুলি আমাদের দেশে করা হয় এবং এগুলি মানুষের বিশ্বাস থেকে আসে আসলে। লোকাল ট্রিটমেন্ট আমরা যেটা করতে পারি, যেটা বেশি জরুরি, সেটা হচ্ছে সাপে যখন আমাদের কামড়ালো তারপরে হসপিটালে আসার আগে আমরা কিছু কাজ করব, কিছু কাজ করব না, এটাই লোকাল চিকিৎসা, এটাই সবচেয়ে বেশি জরুরি। কি কি কাজ করব? আমরা প্রথমে বলবো কোনটা করব না, কারণ ওইটা আমরা বেশি করে করি। একটা হচ্ছে যে আমরা যেখানে ক্ষত সৃষ্টি হয়েছে ওইখান থেকে রক্ত বের করে ফেলার চেষ্টা করি, এই কাজটা কখনোই করা যাবে না। এটা একটা অ্যাডিশনাল ইনজুরি করবে, যেটা সাপের বিষকে ছড়িয়ে যেতে সাহায্য করবে। অনেকে ব্লেড দিয়ে কাটে, হ্যাঁ ব্লেড দিয়ে কাটে, রক্ত চিপে চিপে বের করে দেয়। ইলিয়াস কাঞ্চনের সিনেমা থেকে আমরা যেটা দেখেছি, যে মুখ দিয়ে চুষে রক্তটা বের করে দেয়। ওঝারা যেগুলো করার চেষ্টা করে, এগুলো একটা মানে ভালো কাজ নয় রোগীর জন্য। একটা হচ্ছে বাঁধন দেওয়ার ব্যাপারটা, যে একদম কোষে বাঁধন দেয়, সেইটাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের বন্ধ হয়ে যায় রক্ত চলাচলটা। তো তাতে ওই অঙ্গের ক্ষতি হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে, এই কাজটি করা যাবে না কখনো। ওইখানে কোনো রকমের মাটি বা কোনো গাছগাছরা এগুলা আমরা না দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা যাতে নাড়াচাড়া করা না হয়। সাপের কামড় খেয়ে আমরা যাতে ভয়ে দৌড়াদৌড়ি না করি। আমরা যদি বেশি দৌড়াদৌড়ি করি তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, শরীর সর্বত্র বিষটি ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো সেক্ষেত্রে দৌড়াদৌড়ি করা যাবে না, টর্নিকেট অর্থাৎ কোনো বাঁধন দেওয়া যাবে না, লোকালি কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না, কোনো তেল মালিশ করা যাবে না, ওখান থেকে কেটে কিছু বের করার চেষ্টা করা যাবে না। এটা হচ্ছে প্রথমত জরুরি। আর যে কাজগুলো আমরা করব, যেটা আমাদের প্রথম কাজ, কি করব সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। সুপ্রিয় দর্শক, সাপ নিয়ে কথা হচ্ছে, নিশ্চয়ই আপনারা খুব এনজয় করছেন। আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো, তবে একটি বিরতির পরে। বিরতিটাও ছোট্ট, আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে, এবং আমরা কথা বলছিলাম আজকে সাপে কাটা রোগের চিকিৎসা নিয়ে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার শুভ্র সৈকত বিশ্বাস। ডাক্তার শুভ্র, আমরা কথা বলছিলাম যে সাপে কাটা রোগীরা কি করবেন, তো কি করবে না সেটা নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে, কি করবে সেটা নিয়ে আমরা বলতে চাই। আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে যে অঙ্গে আমাদের সাপটা কামড়েছে, অর্থাৎ হাতে বা পায়ে সাধারণত সাপে কামড়ে থাকে, কেউ যদি কোনো গর্তে হাত দেয় বা মুরগির খোপের কথা আপনি বললেন সেখানে হাত দেয়, যখন হাতে কামড়াতে পারে, পায়ে কামড়াতে পারে, তো প্রথম কাজটা হচ্ছে যে এই অঙ্গটা নাড়াচাড়া না করা। এটার জন্য আমাদের কাছে দুইটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে যে স্লিং দিয়ে ঝুলিয়ে দেওয়ার মতো, আমরা হাত ভেঙে গেলে যেভাবে ঝুলিয়ে রাখি এরকম ঝুলিয়ে দেওয়া, কেননা যত কম নড়াচড়া আমরা করব আমাদের ওইখান থেকে বিষটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তত কম থাকবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা একটা কম্প্রেশন ব্যান্ডেজিং করতে পারি, যেমন ক্রেপ ব্যান্ডেজের মাধ্যমে যেমন আমরা কোনো ব্যথাযুক্ত স্থানকে জড়িয়ে রাখার চেষ্টা করি, আমরা বিটেন যে জায়গাটা আছে যেখানে সাপে কামড়েছে ওইখানে একটা গজ বা কোনো কাপড় তুলো যদি দিয়ে বাকি অংশটা যদি আমরা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে রাখি, তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে বিষ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যেতে পারে। এই ঘটনার আগে আমরা যে লোকাল যে একটা থেরাপি দিতে পারি সেটা হচ্ছে যে আমরা সাবান পানিতে জায়গাটা পরিষ্কার করতে পারি। এটা দুটো উপকার করবে আমাদের। একটা হচ্ছে যে যদি কোনো বিষ লোকালি থেকে থাকে তাহলে সেটা ওখান থেকে কিছু রিমুভ হতে পারে। দ্বিতীয়ত টিটেনাস হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে এটা কমে যেতে পারে। আর সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যেন সময় নষ্ট না করি, যত দ্রুত সম্ভব আমাদের নিকটস্থ যেখানে সাপের বিষের চিকিৎসা রয়েছে, প্রকৃত চিকিৎসা রয়েছে, ওঝার কাছে নয়, সেখানে নিয়ে যাওয়া। আর নিয়ে যাওয়ার সময় যদি আমরা কখনো খেয়াল করি যে কোনো মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে বা অতিরিক্ত রক্তপাত হচ্ছে কিংবা তার কনভালশন অর্থাৎ খিঁচুনি হচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা রোগীকে একটা নির্দিষ্ট পজিশন করে নিয়ে যেতে হবে আমাদের। সেটা হলো যে এটাকে বলা হচ্ছে রিকভারি পজিশন। আমরা বাম পাশে শুয়ে পড়ে এই থুতনিটাকে একটু উঁচু করে হাতটা মাথার নিচে দিয়ে এক হাঁটু ভাঁজ করে আমরা এভাবে পেশেন্টটাকে শিফট করতে পারি। যদি সেই সুযোগ আমাদের না থাকে তাহলে যেভাবে পারি যত দ্রুততম সময় আমরা অ্যান্টিভেনমের কাছে পৌঁছাতে পারি, এটা হবে আমাদের লক্ষ্য। নির্বিষ সাপ, বিষধর সাপ যেই কামড়াক আমাদের উচিত সরাসরি ডাক্তারের কাছে যাওয়া। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা যদি সংক্ষেপে কথাটা বলি সেটা হচ্ছে যে যে অঙ্গে কামড়াবে সেটাকে আমরা খুব একটা মোবিলাইজ করব না বা নাড়াচাড়া করব না, সেটাকে হাত যেমন হাত ভাঙলে যেরকম আমরা হাতে একটা স্লিং লাগিয়ে দিই বা এলবো ব্যাগ বা বিভিন্ন ধরনের ঝুলিয়ে রাখার ব্যবস্থা করি, সেরকম একটা কাজ করব এবং সেখানে কোনো খোঁচাখুচি করব না, সেখান থেকে আমরা বিষ নামানোর চেষ্টা করব না, আমরা দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাব। এই যে হচ্ছে মোটামুটি আমরা যদি সংক্ষেপ করি সাধারণ মানুষের জন্য, এটি হচ্ছে আমাদের আজকের মেসেজ। এখন একটা মানুষ যখন সে আসলে কোন হাসপাতালে যাবে বা কোন ডাক্তারের কাছে যাবে, সে কি সরকারি হাসপাতালে যাবে নাকি বেসরকারি হাসপাতালে যাবে?
সরকারি হাসপাতালে যেহেতু এটার সাপ্লাই রয়েছে আমাদের সর্প দংশন প্রবণ এলাকাগুলোতে, সরকারি হাসপাতালে যাওয়াটাই বেশি জরুরি। আসলে সাপ তো সাধারণত কামড়ায় একবারে রুরাল এরিয়াতে, একবারে গ্রামের দিকে, সেখানে প্রাইভেট হাসপাতাল নাই, যেগুলো আছে সেগুলোতে সাপের বিষের চিকিৎসা হবে না। সেক্ষেত্রে সরকারি হাসপাতালে যাওয়াই ভালো। তবে বেসরকারিতেও কিন্তু এই অ্যান্টিভেনম পাওয়া যায়। বাংলাদেশে একটি কোম্পানি অলরেডি এটা বাজারে এনেছে এবং একটু বেশি দামি হলেও এটা বেসরকারি হাসপাতালে আপনি পাবেন। মূল কথা হচ্ছে যে আপনাকে যেখানে চিকিৎসা হয় এই খবরটা আপনাকে রাখতে হবে এবং প্রয়োজন পড়লে যত দ্রুততম সময় আপনাকে সেখানে পৌঁছাতে হবে, তাহলে আপনার জীবন সেবার সম্ভাবনাটা বাড়বে। অনেক ধন্যবাদ ডক্টর শুভ্র। আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছেন। ঢাকা মেডিকেল কলেজে আপনি সাপে কাটা রোগী কেমন পান? এটা একটা টার্সিয়ারি লেভেল হসপিটাল তো, এবং এটা শহরের একটা প্রাণকেন্দ্রে অবস্থিত। সাধারণত এখানে সাপে কাটা বিষের রোগীর সংখ্যা তুলনামূলক কম। আমাদের ন্যাশনাল গাইডলাইন সহ অন্যান্য যে ন্যাশনাল আর্টিকেলগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী মেডিকেল কলেজগুলোতে যেরকম সাপের বিষের রোগীগুলো আসে, আমাদের কাছে কিন্তু একটু কম আসে। সাধারণত একটু কমপ্লিকেটেড যেগুলো কেস হয় বা সাপের বিষে একবার অ্যান্টিভেনম পেয়েছে তারপরেও কাজ হচ্ছে না, তার অ্যাডিশনাল সাপোর্টের দরকার, এই ধরনের রোগীগুলো আমরা পাই। অনেক ক্ষেত্রে নারায়ণগঞ্জ, গাজীপুর আশেপাশের যে জেলাগুলো রয়েছে, যেখানে গ্রাম রয়েছে, যেখানে চাষবাস হচ্ছে, এই ধরনের জায়গা থেকে কিছু রোগী আমরা পাই। সাধারণত এই বর্তমান যে সাপের সিজন আছে, আমি গত অ্যাডমিশনে আমাদের এখানে অনলি 2 বা 3টে পেশেন্ট আমরা এরকম পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাপের বিষের রোগীর সংখ্যা একটু কমই, টার্সিয়ারি লেভেল যেহেতু। আর আমাদের আশেপাশের এলাকাগুলোতে সাধারণত চাষবাস হয় না, ইভেন ঢাকা শহর মানুষ বসবাসের উপযুক্ত নয়। সাপ কি হয় বসবাস করবে, এখানে সাপ থাকতে পারছে না, এই কারণে আমাদের একটু কম। কিন্তু যে পেরিফেরি মেডিকেল কলেজগুলো রয়েছে এইগুলোতে সাপের কামড়ের রোগী একটু তুলনামূলক বেশি আসে। আচ্ছা, মেডিকেল কলেজে আমাদের যে এডুকেশন কারিকুলাম আন্ডারগ্রেড লেভেলে বা এমবিবিএস লেভেলে, যেটা সেখানে কি আপনি মনে করেন যে সাপের বিষের চিকিৎসার জন্য আমাদের যথেষ্ট পড়াশোনা করানো হয় বা প্রশিক্ষণ হয়? আসলে এইগুলো তো লোকালি মানে ডিসাইডেড হয় যে কোথায় কোন জিনিসটা পড়ানো হবে। যেমন আমরা যখন মাইক্রোবায়োলজি পড়তাম তখন মানে কোভিড সম্পর্কিত যে চ্যাপ্টারটা ছিল ওটা আমরা পড়তাম না, ওটা পরীক্ষায় আসতো না। দ্যাট ওয়াজ নট এট দ্যাট টাইম এ পাবলিক হেলথ ইমার্জেন্সি। তো ঠিক এইভাবেই সাপের বিষ সম্পর্কে খুব মিনিমাল কথাবার্তা আমাদেরকে পড়ানো। আমরা যে মেডিসিনের বইটা পড়ি, ডেভিডসন বেসিক একটা আছে, ওখানে সিনড্রোমিক অ্যাপ্রোচের অংশটা আমাদের আন্ডারগ্রেড লেভেলে একটু পড়ানো হয়। তো ওইটুকু দিয়ে মোটামুটি আপনি সাপের বিষের পেশেন্টের ম্যানেজমেন্ট করতে পারবেন, প্রাথমিক ধারণাটা হয়ে যায়। পরবর্তীতে আমাদের আসলে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ডিজি হেলথ থেকে কিন্তু এই ধরনের কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। এটা তো ডাক্তারদের দেওয়া হয়, তো ডাক্তার হয়ে যাওয়ার পরে ম্যানেজমেন্টটা মানুষ শিখে যায় হসপিটালে যাওয়ার পরে। কিন্তু স্টুডেন্টদের কারিকুলামের মধ্যে সাপের বিষ সম্পর্কে যেটুকু দরকার, সিনড্রোমিক অ্যাপ্রোচগুলো আছে বা সাপের চেনার ব্যাপারগুলো আমাদের কিন্তু ফরেনসিক মেডিসিনে 4th ইয়ারে থাকতে পড়ানো হয়। কি কি প্রজাতি আছে আমাদের দেশে অ্যাভেলেবেল কি আছে সেগুলো, এবং তাদের কিভাবে চেনা যায় সে সম্পর্কে কিন্তু একটা ধারণা আছে বা একটা চ্যাপ্টার আছে। তো আমার মনে হয় যে আজকের এই যে আমরা আলোচনাটা করেছি, এটি সাধারণ মানুষ তো বটেই, মেডিকেল শিক্ষার্থী, মেডিকেল এবং এমনকি আমাদের অনেক ডাক্তারদের জন্য আমাদের এই আলোচনাটা খুবই কাজে লাগবে, এবং বিশেষ করে সাপের চিকিৎসার ক্ষেত্রে তাদের অ্যাপ্রোচটা কী হওয়া উচিত। এবং সাপ নিয়ে আমাদের প্রচুর ভুল ধারণা আছে, আমাদের প্রচুর মিথ আছে, সেই বিষয়গুলোও কিন্তু আসলে আমাদের এই আজকের আলোচনা দিয়ে আশা করছি যে কিছুটা করবে। তো আমাদের আসলে সাপে যতটা না মানুষ মারা যায় সারা বছরে, আমার তো মনে হয় যে তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ মারা যায় হচ্ছে এই যে মশার কামড়ে। এবং আমাদের প্রতি বছর এই সময়টা, এই বছর কিন্তু আসলে প্রকোপটা অনেকটাই কম। ডেঙ্গু কিন্তু আমাদেরকে প্রতি বছরই আমাদের অনেক প্রাণ কেড়ে নিচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের আসলে কোন বিষয় নিয়ে বেশি সতর্ক হওয়া উচিত? আসলে মশার প্রজনন তো বন্ধ এইভাবে করা সম্ভব না, এরাও প্রকৃতির সন্তান, এরা প্রকৃতিতে বড় হবে, মানুষ যেমন বংশ বিস্তার করে তারাও করবে। আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব। মানে আমাকে মশায় কামড়াবে এইটা কেউ তো এসে প্রিভেন্ট করে দিয়ে যাবে না, এই জিনিসটা আমাদের বেশি সতর্ক হতে হবে। কারণ ডেঙ্গু হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে মশার কামড়। সুতরাং আমাদেরকে মশার কামড় থেকে দূরে থাকতে হবে। সেটার কারণে যে পার্সোনাল প্রোটেকশনগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। আমাদের আশেপাশে যদি কোথাও ক্লিয়ার পানি জমে থাকে সেগুলো যাতে আমরা ফেলে দিতে পারি বা কখনো জমতে না দেই। তারপর মশারি ব্যবহার করা এবং আমাদের প্রজনন ক্ষেত্রগুলোকে বাসাবাড়িতে যেগুলো আমাদের আটকে থাকা পানি আছে সেগুলোকে ধ্বংস করা। আর যদি আপনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে প্রথমে আতঙ্কিত না হয়ে আসলে ডেঙ্গুর বেশিরভাগ
ডেঙ্গুর রোগী কিন্তু খুব খারাপ অবস্থায় যায় না। সুতরাং আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত পরিমাণে পানি বা ভিটামিন সি, অন্যান্য ফ্লুইড জাতীয় জিনিস এগুলা গ্রহণ করলে আমাদের। ডক্টর শুভ্র, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মানুষ যেমন প্রকৃতির সন্তান, প্রতিটি প্রাণী প্রকৃতির সন্তান। আমরা প্রাণীদের মধ্যে একটি সুস্থ স্বাভাবিক সহাবস্থানের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাব। তারপর অসুখ বিসুখ আসবে এবং অসুখ বিসুখ আসলে আমাদেরকে সেই অনুযায়ী সতর্ক হতে হবে। সাপ নিয়ে অহেতুক ভীতি এবং আমাদের যে অনেক ধরনের মিথ বা ভুল জানা আছে সেসব নিয়ে পড়ে না থেকে সঠিক জ্ঞান আমাদের থাকা উচিত। এবং সাপে কাটা রোগের চিকিৎসা হয়, ডাক্তারই এর চিকিৎসা করেন। সাপে কাটলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে এবং সাপ যাতে আমাদেরকে দংশন করতে না পারে তার জন্য আমাদেরকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা রেখেই আমরা আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।